আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন অধ্যায়টির আরেকটি ক্ষুদ্র লেকচার নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ঠিক এর আগের লেকচারটিতে আলোচনা করেছিলাম গোলীয় দর্পণের ক্ষেত্রে অর্থাৎ অবতল এবং উত্তল উভয় দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ বা ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এই সম্পর্কটির প্রতিপাদন নিয়ে আলোচনা করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ঠিক আরেকটি ইকুয়েশন অর্থাৎ দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটি ইকুয়েশন। লক্ষ্যবস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব তিনটি অপশনই কিন্তু দূরত্ব বিষয়ক, দূরত্বের সাথে সম্পর্কিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন প্রতিপাদন করব যে অপশনটি, সেটি হলো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, ভি হলো প্রতিবিম্বের দূরত্ব এবং এফ হলো ফোকাস দূরত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কটি প্রতিপাদন করার জন্য আমাদেরকে অবশ্যই একটি দর্পণের ছবি আঁকতে হবে। আমরা এই সম্পর্কটি প্রতিপাদন করার জন্য একটি অবতল দর্পণ ব্যবহার করছি। তাহলে এই উত্তল পৃষ্ঠটিতে আমরা পাড়া লাগিয়ে দিব বা সিলভারিং করব এবং অবতল পৃষ্ঠটি প্রতিফলক হিসেবে কাজ করবে, অর্থাৎ মসৃণ পৃষ্ঠ হিসেবে থাকলো। আমরা এই দর্পণটিতে একটি প্রধান অক্ষ, এখানে ও দিলাম, এটি হলো প্রধান ফোকাস, এটি হলো বক্রতার কেন্দ্র সি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রধান অক্ষের উপরে বক্রতার কেন্দ্রের বাইরে পি একটি লক্ষ্যবস্তু। পি থেকে একটি আলোক দর্পণের নাম দিয়ে দিলাম এম ও এম ড্যাশ, এবং বক্রতার কেন্দ্রের বাইরে প্রধান অক্ষের উপর অবস্থিত পি একটি লক্ষ্যবস্তু, সেখান থেকে একটি আলোকরশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হলো এবং সেই আলোকরশ্মিটি এম এর পথে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। এম সি যোগ করলে আমরা একটি অভিলম্ব এম সি পেলাম। তাহলে এখানে এই কোণটি হলো আপাতন কোণ এবং এই কোণটি হলো প্রতিফলন কোণ আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কোণটিকে আমরা আলফা, এই কোণটিকে বিটা এবং এই কোণটিকে গামা দিয়ে প্রকাশ করলাম। আবারও বলছি, আমরা এই পি বিন্দুতে যে কোণটি এম পি সি কোণটিকে আলফা, এম সি এফ কোণটিকে বিটা এবং এম এফ ও কোণটিকে গামা দিয়ে প্রকাশ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, একটি রুলস, যেটি হলো প্রধান অক্ষের উপর, গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর কিন্তু বক্রতার কেন্দ্রের বাইরে যদি কোনো লক্ষ্যবস্তু রাখা হয়, আমি আবারও বলছি, প্রধান গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্রের বাইরে লক্ষ্যবস্তু রাখা হয়, তাহলে আলোকরশ্মি সেই লক্ষ্যবস্তু থেকে দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস এফ দিয়ে প্রতিফলিত হবে, অর্থাৎ এফ বিন্দুতে একটি প্রতিবিম্ব তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ফিগারের বা চিত্রের বক্তব্য যদি আমরা ভাষায় শব্দ দিয়ে উপস্থাপন করতে চাই, তাহলে কি লিখব? মনে করি এম ও এম ড্যাশ একটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট অবতল লেন্স। অবতল দর্পণ
সুপ্রিয় শিক্ষার্থীরা, দর্পণ। দর্পণটির প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত P একটি লক্ষ্য বস্তু থেকে একটি আলোক রশ্মি দর্পণের M বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস F দিয়ে প্রতিফলিত হয়। MC যোগ করলে অর্থাৎ আপাতন বিন্দু এবং বক্রতার কেন্দ্র যোগ করলে MC অভিলম্ব পাওয়া গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এদিকে একটু দেখি যে এই M ও M' অবতল দর্পণটির প্রধান অক্ষ PO বা OP, এই প্রধান অক্ষের উপরে বক্রতার কেন্দ্র C এর বাইরে, প্রধান অক্ষের উপরে বক্রতার কেন্দ্রের বাইরে একটি লক্ষ্যবস্তু যদি থাকে, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা জানি প্রধান অক্ষের উপরে বক্রতার কেন্দ্রের বাইরে যদি কোনো লক্ষ্যবস্তু স্থাপন করা হয়, তাহলে ওই লক্ষ্যবস্তু থেকে একটি আলোকরশ্মি দর্পণের কোনো বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস F দিয়ে গমন করে এবং ওই প্রধান ফোকাসে প্রতিবিম্ব তৈরি করে, এবং এই যে বিন্দুতে আলোকরশ্মিটি আপতিত হলো সেখানে আপতন বিন্দু এবং বক্রতার কেন্দ্র যোগ করে আমরা অভিলম্ব পেলাম। তাহলে কোণ PMC is equal to I, কোণ CMF is equal to R। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই তিনটি কোণটিকে নির্দিষ্ট চিহ্ন দিয়ে, স্যাম্বল দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ কোণ MPC is equal to alpha, কোণ MCF is equal to beta, এবং কোণ MFO is equal to gamma দিয়ে চিহ্নিত করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে OP is equal to লক্ষ্যবস্তুর দূরত্ব is equal to U।
ওসি ইজ ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু স্মল আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, OF ইজ ইকুয়াল টু ফোকাস দূরত্ব ইজ ইকুয়াল টু স্মল f, এবং আবারও OF ইজ ইকুয়াল টু লক্ষ্যবস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। শিক্ষার্থীরা, OF ইজ ইকুয়াল টু ফোকাস দূরত্ব, যেমন OF ইজ ইকুয়াল টু ফোকাস দূরত্ব, আবার যেহেতু প্রতিবিম্ব F বিন্দুতে অর্থাৎ প্রধান ফোকাসে তৈরি হবে, তাহলে OF সমান প্রতিবিম্বের দূরত্ব হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিবিম্বের দূরত্ব ইজ ইকুয়াল টু V। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু সামনে অগ্রসর হওয়ার জন্য উপরে একটু মুছতে হবে আমাদের। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যদি একটু দেখাতে চাই, তাহলে এই আমরা এখানে কিন্তু প্রকাশ করেছি কোন রাশিটিকে কি দিয়ে প্রকাশ করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এখানে লিখব I ইজ ইকুয়াল টু R, দ্যাট মিনস আপাতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। আমরা এই ইকুয়েশনটি এখানে লিখে রাখলাম, এটিকে 1 দিয়ে চিহ্নিত করে রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ত্রিভুজ PMC এর বহিস্থ কোণ বিটা ইজ ইকুয়াল টু I প্লাস আলফা। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করলে দেখবে যে ত্রিভুজ MPC এর বহিস্থ কোণ অর্থাৎ এই ত্রিভুজটির বাইরের কোণ বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখেছি I প্লাস আলফা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, কোন ত্রিভুজের বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। অর্থাৎ আমরা যদি খুব সহজ করে একটু দেখাতে চাই, সুপ্রিয় শিক্ষার্থীরা, ABCEF। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি CBE এই কোণটিকে চিন্তা করি, তাহলে আমরা কি লিখব? আমরা যদি এই পুরো কোণটিকে চিন্তা করি 180 ডিগ্রি কোণ হয়, অর্থাৎ ABE এই কোণটি সমান 180 ডিগ্রি। আবার ABC ত্রিভুজের কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কোণটির সাথে এই যে আমার ক্রস দেওয়া কোণটির সাথে এই কোণ এবং এই কোণ যোগ করলে কিন্তু আমরা 2 সমকোণ বা 180 ডিগ্রি পাই, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার অনুরূপভাবে এই ক্রস দেওয়া কোণটির সাথে যদি আমি এই কোণটি, এই যে আমি দেখাচ্ছি এই কোণটি যোগ করি, তাও কিন্তু এই সম্পূর্ণ কোণটি তখন 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই এক্স চিহ্নিত বা ক্রস চিহ্নিত কোণটির সাথে এই কোণ এবং সি কোণ যোগ করলে যেমন 180 ডিগ্রি হয়, আবার তদ্রূপ এই কোণটি যোগ করলেও 180 ডিগ্রি হয়। অর্থাৎ কোণ ABC এর সাথে কোণ CBE যোগ করলেও কিন্তু 180 ডিগ্রি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে যেহেতু এই কোণটির সাথে এই কোণ এবং এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, আবার এই কোণটির সাথে এই কোণটি যোগ করলেও 180 ডিগ্রি হয়, সেহেতু এই কোণটি ইজ ইকুয়াল টু এই কোণ যোগ এই কোণ। তাহলে কি দাঁড়ালো? বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। বহিস্থ কোণ
ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই যথার্থই আমরা লিখেছি বিটা, অর্থাৎ এই ত্রিভুজের বহিস্থ কোণ বিটা ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফল। বা আমরা যদি আই প্লাস আলফা নিয়ে আসলাম, বিটা ওই পাশে নিয়ে গেলাম, সুতরাং আই ইজ ইকুয়াল টু বিটা মাইনাস আলফা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবং এবং ত্রিভুজ এমসিএফ, এখানে কিন্তু দুটি ত্রিভুজ আছে সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে ত্রিভুজ এমসিএফ এর বহিস্থ কোণ গামা। এমসিএফ ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, এমসিএফ ত্রিভুজটির বহিস্থ কোণ কিন্তু গামা। আর এই গামা কোণের, এই বহিস্থ কোণ গামার বিপরীত অন্তস্থ কোণ আর প্লাস বিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোণ গামা ইজ ইকুয়াল টু আর প্লাস বিটা। তাহলে আমরা যদি আর প্লাস বিটা এই পাশে নিয়ে আসি, এই পাশে গামা, সুতরাং আর ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ওই যে আমাদের 1 নম্বর চিহ্নিত একটি ইকুয়েশন, সেখানে যদি আই এবং আর এর মান আমরা বসাই, তাহলে কি পাওয়া যায় আমরা একটু লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আই এর পরিবর্তে আমরা লিখব সুতরাং বিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু, আমরা এই ইকুয়েশনে কিন্তু আই এবং আর এর মান বসাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আর ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বিটাকে এই পাশে রাখলাম, মাইনাস বিটা এই পাশে আসলো, সাইন চেঞ্জ হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু গামা, এই মাইনাস আলফা ওই পাশে গিয়ে প্লাস আলফা হলো, এটারও সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে বা টু বিটা ইজ ইকুয়াল টু, আলফাকে আগে লিখলাম প্লাস গামা, সুতরাং আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 বিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইবার আমাদের কাজটি হবে কি, এই পর্যায়ে এই যে আলফা গামা বিটা কোণগুলোকে, আলফা বিটা এবং গামা কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করি, প্রকাশ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে রেডিয়ানে প্রকাশ করি এই বিষয়টি আমি একটু দেখানোর চেষ্টা করছি। রেডিয়ানে প্রকাশ, অর্থাৎ আমরা জানি কোণের মান প্রকাশের দুটি পদ্ধতি আছে, একটি হলো বৃত্তীয় পদ্ধতি আর একটি ষাটমূলক পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বৃত্তীয় পদ্ধতিতে কোণের যে মানগুলো প্রকাশ করা হয় সেটি হলো রেডিয়ান এককে। তাহলে এই একটি বৃত্ত যদি হয়, এটি যদি ব্যাসার্ধ আর হয়, আর এটি যদি একটি বৃত্তের চাপ হয়, এই অংশটি যদি একটি চাপ হয়, এই চাপকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি এবং এখানে যে কোণটি উৎপন্ন হবে সেই কোণটিকে যদি আমরা থিটা দিয়ে প্রকাশ করি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে এবং এই চাপটিকে, বৃত্তের এক একটি অংশকে চাপ বলে আমরা জানি, এই চাপটিকে এস দিয়ে, এবং এই চাপ কর্তৃক এই বৃত্তের কেন্দ্রে, এই চাপ কর্তৃক এই বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন হলো সেটি যদি থিটা কোণ হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা আমরা জানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেখান থেকে আমরা এখন লিখতে পারি থিটা ইকুয়াল টু এস বাই আর, অর্থাৎ চাপ বাই ব্যাসার্ধ। আমি আবারও বলছি, থিটা কোণকে চাপ বাই ব্যাসার্ধ আকারে, অর্থাৎ চাপ এবং ব্যাসার্ধের অনুপাত আকারে প্রকাশ করাই হলো রেডিয়ান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এই কোণকে রেডিয়ানে প্রকাশ করার অর্থটি হলো বৃত্তের চাপ এবং ব্যাসার্ধের
আনুপাতিক রাশি অর্থাৎ ভাগফল বা আনুপাতিক ফলাফল, সেটি হলো রেডিয়ান। তাহলে আমরা যদি এই চিত্রটি এখানে থাক, এটির সাথে একটু কম্পেয়ার করার দরকার যদি হয় তাহলে আমরা অবশ্যই এটির সাহায্য নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আলফা, বিটা এবং গামা কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করে পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমার এই দর্পণটি একটি বৃত্তাকার গোলকের অংশ, তাহলে কিন্তু এটিকে যদি আমরা কমপ্লিট করি তাহলে এটিও কিন্তু একটি বৃত্ত হবে। সেখানেও কিন্তু এই যে ব্যাসার্ধ আছে এবং চাপ আছে, তাহলে আমরা এগুলোকে রেডিয়ানে প্রকাশ করব, ঠিক এখানে যেভাবে দেখালাম সেইভাবে। তাহলে আমরা যদি প্রথমে আলফার কথা চিন্তা করি, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দর্পণে আলফা কোণটি কোথায়? এই পি বিন্দুতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই থিটা কোণ পাওয়ার জন্য যদি আমরা চাপকে ব্যাসার্ধ দ্বারা ভাগ করতে পারি, তাহলে এই আলফা কোণ পাওয়ার জন্য আমরা এই চাপ এমও কে ব্যাসার্ধ ওপি দিয়ে ভাগ করতে পারি। তাহলে সুতরাং চাপ ও এম বাই ব্যাসার্ধ ওপি, দ্যাট মিনস আলফা কোণের কারণে রেডিয়ানে প্রকাশ করে লিখলাম, প্লাস গামা কোথায় আছে আমরা একটু দেখব। তাহলে গামা কোণ যদি আমরা পেতে চাই, গামা কোণের মান, তাহলে চাপ ও এম কে ব্যাসার্ধ ওপি দিয়ে ভাগ করতে হবে। তাহলে ব্যাসার্ধ যত ছোট, কোণের মান তত বড়। সুপ্রিয় শিক্ষার্থীরা, যাই হোক, সে বিষয়ে ব্যাখ্যা পরে আমরা দিতে পারবো। তাহলে এখানে গামা কোণের পরিবর্তে আমরা লিখব ও এম, অর্থাৎ চাপ বাই ব্যাসার্ধ ও এফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিটা। বিটা কোণের মান যদি আমরা পেতে চাই, তাহলে যথারীতি ব্যাসার্ধ ও এম এবং চাপ ও এম এবং ব্যাসার্ধ ও সি লিখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আবারও বলছি, বিটা কোণ যদি আমরা পেতে চাই, রেডিয়ানে প্রকাশ করতে চাই বিটা কোণকে, তাহলে চাপ ও এম কে ব্যাসার্ধ ও সি দিয়ে ভাগ করব। তাহলে চাপ ও এম বাই ব্যাসার্ধ ও সি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা চাপ পেয়েছি, বৃত্তের চাপ পেয়েছি ও এম, এবং ব্যাসার্ধটি কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এবার দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বা আমরা ও এম কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো 1/OP প্লাস 1/OF ইজ ইকুয়াল টু 2 ইন্টু OM/OC। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে বোথ সাইড ওএম, বাম পাশেও ওএম আছে, ডান পাশেও ওএম আছে, উভয় পাশ থেকে সমজাতীয় রাশি, সমচিহ্নের রাশি আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকবে 1/OP is equal 1/OP plus 1/OF is equal to 2/OC। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু এই চিত্রটি আঁকার পরে যে শাব্দিক বক্তব্য এখানে উপস্থাপন করেছিলাম, সেখানে কিন্তু লিখেছিলাম যে ওপি ইজ ইকুয়াল টু লক্ষ্যবস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু ইউ। তাহলে আমরা লিখব 1/ইউ প্লাস, আমরা কিন্তু ওএফ সমান লিখেছিলাম, ফোকাস দূরত্ব লিখেছিলাম এবং প্রতিবিম্বের দূরত্ব লিখেছিলাম, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্বকে বলেছিলাম ভি। তাহলে 1/ভি ইজ ইকুয়াল 2/OC, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1/ইউ প্লাস 1/ভি ইজ ইকুয়াল 2/আর ইজ ইকুয়াল টু 2F। কেননা বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, যেটি এর আগের লেকচারে আমি তোমাদের সামনে প্রতিপাদন করেছিলাম। তাহলে আর ইজ ইকুয়াল 2F, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। 2 কাটা গেল, অর্থাৎ 2 এবং 2 যদি আমরা ভাগ করে দেই, তাহলে 2 এর আর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে সেক্ষেত্রে 1/ইউ প্লাস 1/ভি ইজ ইকুয়াল টু 1/এফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সম্পর্কটিও আমরা প্রতিপাদন করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করে আত্মস্থ করার চেষ্টা করবে,
তাহলে তোমাদের উপকারে আসবে এবং তোমরা গাণিতিক সমস্যা যদি আসে এই সম্পর্কটি দিয়ে, তাহলে তোমরা সেখানে সহজে সমাধান উপস্থাপন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আবারও আগামী লেকচারের আমার সাথে যুক্ত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে, সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।